কি লাইভ চলাকালীন সময় চেপে রাখতে রাখতে শেষে হেসে দিচ্ছেন। সাকিব আল হাসানকে নিয়ে যখন মিম টিম হয় তখন সেগুলো নিয়ে খুব মজা পাই। নায়ক আমি কখনোই হতে চাই না, বাট সালমান শাহকে ভালো লাগতো, এখনো লাগে। কত রাত ঘুমাইতে পারি নাই আমি, রাতে ঘুমের মধ্যে জেগে উঠছি, কারণ আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান। আগে দেখতাম মানুষজন ছুরি দা নিয়ে ডাকাতি করতো, এখন ইনফরমেশন দিয়ে আপনি ডাকাতি করতে পারেন। আমি যখন নিউজ প্রেজেন্ট করি আমার কাছে মনে হয় আমি একটা মানুষের গল্প বলছি। দর্শক, স্বাগত জানাচ্ছি লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নে। আমাদের আজকের অতিথি হিসেবে আছে সাংবাদিক এবং উপস্থাপক আহমেদ রেজা। স্বাগত। থ্যাংক ইউ তানবীর, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার খুবই ভালো লাগছে। আপনি সবসময় খুব ফর্মাল থাকেন। এই যে লুকসের ব্যাপারটা, সাংবাদিকতা এবং প্রেজেন্টার, এই দুইটা জায়গাতে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট? 2008 সালে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল। সো ওই সময় বারাক ওবামা ক্যান্ডিডেট ছিল। তো উনি একটা স্পিচ দিচ্ছিলেন, ইয়েস উই ক্যান অ্যান্ড উই বিলিভ, এবং ওনার অ্যাটায়ারে সবসময় এত ফর্মাল লুকটা থাকতো, মানে দেখে এত ভালো লাগতো। এবং ওনার পরবর্তী প্রেসিডেন্ট লাইফে উনি এন্টায়ার মানে এই কার্যক্রমটাতে ওনাকে খুব বেশি শার্ট পরিবর্তন করতে দেখি নাই। মানে উনি সাদা শার্ট অথবা স্কাই ব্লু, এর সাথে হয়তো স্যুট টুট পরেছেন। সো ওই সময়টা থেকে মানে আমার অ্যাট্রাকশনটা পরবর্তী প্রফেশনাল লাইফে আসা। আপনি এক সময় ফিল্ডেও কিন্তু কাজ করেছেন বা এখনও করেন, এরপরে আবার এসি রুমের মধ্যে আসা। তো সেক্ষেত্রে আসলে সাংবাদিকদের আসলে রূপচর্চার বিষয়টা আছে কিনা বা আদৌ করে কিনা, কি মনে হয়? অবশ্যই আছে। আমি ওই যে একটু আগে বলছিলাম যে মানুষ আসলে স্ক্রিনে দেখতে খুবই পছন্দ করে। তো সাংবাদিক ঘেমে যাচ্ছে এইটা অনেক সময় অনেকে দেখতে চায় না। আমরা ফিল্ডে যেহেতু কাজ করি, তো দুইটা জায়গাতেই অভ্যস্ত, মানে ফিল্ড এবং স্টুডিওর প্যাটার্নটা টোটালি আলাদা। ফিল্ডে ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয়, কিন্তু তারপরেও দর্শক কেন জানি চায় যে আমাকে সে মিজারেবল কন্ডিশনে দেখতে চান না। ওনার কাছে রিপোর্টার, প্রতিবেদক মানে হচ্ছে দৈত্যকৃতির, যে আসলে অনেক কিছু প্রভাব করতে পারে, সে আসলে মানুষের কথা বলতে পারে এবং সুপারম্যান টাইপের, সে অনেক কিছু করবে। সে কেন ক্লান্ত হবে, সে কেন আসলে তাকে দেখতে বিধ্বস্ত লাগবে? আমার এই কথাগুলোর সাথে হয়তো অনেকে দ্বিমত থাকতে পারে যে না, রিপোর্টারদের তো যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি সেখানেই কাজ করবেন, কিন্তু আমার কাছে মনে হয় সেখান থেকে প্রভাব রাখাটা জরুরি। সেটা হোক কথাতে, পোশাকে, আচরণে। অবশ্যই আমি সবসময় বলি যে আচরণটাও সবসময় বিনয়ী হতে হয় যখন আমি মানুষের সাথে কাজ করি, কারণ মানুষ হচ্ছে দিন শেষে আমার নীতি নির্ধারক। সাংবাদিকতা বা সাংবাদিক জীবন বা মিডিয়ার জীবনটায় ব্যক্তি নিজেকে সময় দেয় এবং পরিবারকে সময় দেয় কতটা ইম্পর্টেন্ট, এবং আমরা আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা দিতে পারি বলে মনে হয়? প্রশ্নটা বাংলাদেশ প্রেক্ষাপটেও না, মানে সাংবাদিকতা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে এরকম যে তার আসলে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এই জায়গাটা খুবই সংকীর্ণ থাকে। আমরা যদি অনেকগুলো বড় বড় সিনেমা দেখি, সেখানকার সাংবাদিকদের লাইফ নিয়েও অনেক সিনেমা আছে। কারোরই ব্যক্তি জীবন অত বেশি সন্তুষ্টময় নয় যতটা তারা আসলে আমরা দেখি যে আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে দেখা যায় যে সাংবাদিকদের লাইফ অনেক কালারফুল। কিন্তু পার্সোনালি হচ্ছে আমি এটুকু বলতে পারি যে আমাদের আসলেই নিজেদের জন্য সময় কম। নিজেকে একটু চিন্তা করা, নিজের জন্য একটু ভাবা, নিজেকে ঋদ্ধ করারও সময় হয় না যে আমার একটু পড়াশোনা করা দরকার। কারণ সাংবাদিকতা হচ্ছে এমন একটা পেশা যেখানে প্রতিদিন আপনাকে আপডেট থাকতে হবে। সেই জায়গাতে হচ্ছে যে পড়াশোনা করার জন্য কিন্তু একটু সময় দরকার। মাঝে মধ্যে কাজের চাপে সেই পড়াশোনাটাকেও করতে পারি না। আপনি মাঠেও কাজ করেন, ঘরেও কাজ করেন। ব্যক্তি আহমেদ রেজার কোন জায়গাটা বেশি পছন্দ? এইটা কঠিন প্রশ্ন। আমার সবটাই মানে পুরোটা মিলেই তো আমি একদমই মানে মাঠে যাওয়াটা অন্যরকম ভালো লাগা, একটা অ্যাডভেঞ্চার। সো অ্যাডভেঞ্চার হচ্ছে ছোটোবেলা আমরা সবাই তো কার্টুন দেখে বড় হয়েছি, লাইক ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান। তো ওইটার মধ্যে একটা ইয়ে ছিল যে কি বলে, একটা অ্যাডভেঞ্চার ছিল। সো ওই অ্যাডভেঞ্চার আমার কাজের মধ্যে দিয়ে যদি কোনো মানুষের লাইফটা সেভ হয়, কারো একটা উপকার হয়, আমি যদি মানুষের কথা বলতে পারি, এই অ্যাডভেঞ্চারটার মতো আর কিছু নাই। অফকোর্স আমি মানে কম্পারেটিভলি ফিল্ডটাকে প্রায়োরিটি দিতে চাই বেশি, কারণ হচ্ছে এইটাতে অনেক কিছু করা যায়।
দিন শেষে মানুষের কথা বলা যায়। আমরা তো সবাই মিলে মানুষের কথাই বলি, ওটা থেকে অনেক কিছু করা যায়। ফলে এটাকে আমি প্রায়োরিটি লিস্টে আগায় রাখবো অফকোর্স। আর আমরা যারা হচ্ছে ভেতরে কাজ করি বা ঘরে বা স্টুডিওতে, সেখানেও আমার একটা জায়গা আছে অল্প করে, ছোট হলেও, সেইটার ব্যাপারটা অন্যরকম। এইখানে হয় কি যে আমি সামহাও কিছু কিছু বিষয় লিড করতে পারি। যেমন আমি যখন নিউজ প্রেজেন্ট করি সেটা একটা বিষয়, মানুষের কাছে গল্পটা বলা। আপনি জানেন যে গত কয়েকদিন আগে সালমান খান, আমির খান আর হচ্ছে শাহরুখ খান একসাথে 3 জন বসেছিলেন। ওনারা 3 জন দিন শেষে একটা কথা বলেছে, দ্য ওয়ে অফ স্টোরি টেলিং। আপনি যত সুন্দর করে গল্পটা মানুষের কাছে বলতে পারবেন তত এটা জীবিত থাকে। ওনারা 3 জন শুধু সারা জীবনে একটা জিনিস চেষ্টা করেছেন, গল্পটা বলা, স্টোরি টেলিং। আমি যখন নিউজ প্রেজেন্ট করি আমার কাছে মনে হয় আমি একটা মানুষের গল্প বলছি, একটা ঘটনার বর্ণনা দিচ্ছি গল্পের মতো করে, মানুষ যেন সেটা শোনে। আমি সেটা চেষ্টা করি। যখন প্রোগ্রাম করি তখন মনে হয় যে এটা কতটা কনভারসেশনাল ওয়েতে করা যায়, যে মানুষ যেন বুঝে যে এটা তো তার কথা, সে ওই আড্ডাতে আছে। মানুষ যেন চিন্তা করে আমি পাশের ব্যক্তিটা বসা, যে আমি শুনছি এবং কনভারসেশনটা উপভোগ করছি। সো আমার ধারণাটা বা আমার নিজেকে তৈরি করার জায়গাটা এমন। যেহেতু নিজেকে তৈরি করার জায়গাটা বললেন এবং কাজ করেন ডিপ্লোম্যাটিক জায়গাতে, কূটনৈতিক বিষয় নিয়ে, নিজে আসলে ব্যক্তি জীবনে কূটনৈতিক বিষয়গুলো কিভাবে ম্যানেজ করেন? আমি সাংবাদিকতা, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত হচ্ছে লিটারেচার, ইংলিশ লিটারেচার, সাহিত্য, ইংরেজি সাহিত্য। তারপরে হচ্ছে আমি সুশাসন অধ্যয়ন নিয়ে পড়াশোনা করেছি। কোনোটার সাথে আসলে কূটনীতি সম্পর্কিত না। পেশায় এসে, অর্থাৎ সাংবাদিকতা পেশায় এসে আমার কাছে মনে হয়েছে যে আমি কূটনীতি নিয়ে কাজ করব। কূটনীতি আমাকে একটা জিনিস শিখিয়েছে, লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল। এবং একটা বিষয় আমি জানি যে যে কোনো সিচুয়েশনে হ্যান্ডেল করতে হবে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, অনেক সিরিয়াস কথা বলে ফেললাম আমরা। যমুনা টিভিতে কাজ করেন দীর্ঘ সময় ধরে, এই যে বিভিন্ন টিভি বের হয় আপনাদের নামে, কেমন এনজয় করেন বিষয়গুলোকে? আচ্ছা, এইটা মানে ব্যক্তি হিসেবে আমি উত্তর দিতে পারি, এটা আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ধরনের উত্তর না। এটা যে একটা মিম কালচার, ট্রল কালচার শুরু হয়েছে, এনজয় করছি। বিভিন্ন ধরনের মানুষ, বিশেষ করে জেনজি। আমি চিন্তা করছি যে হোয়াট অ্যাবাউট আলফা, যা তারা আসলে কী ধরনের কালচারের মধ্যে নিজেদেরকে ডেভেলপ করবে, এটা নিয়ে আমি একটু কনসার্ন বা এক্সাইটেডও, যে আসলে হয়তো নতুন কিছু, ইনোভেটিভ কিছু আর আসবে। সো আপনি যেটা বলছিলেন যে কিভাবে এনজয় করি কিনা, এনজয় করি না, আসলে কিছু সময় বিব্রত হই। কারণ হচ্ছে যে মানুষের একটা ট্রাস্টের জায়গা তৈরি হলে সেখানে যদি একটা মানে ধরেন গ্রামের যে মানুষটা, উনি অভ্যস্ত হয়েছেন একটা টেলিভিশনে কার্ড দেখে, আমরা তো এখন বলি একটা কার্ড, একটা ফটো কার্ড, হ্যাঁ, ওইটা একটা টেমপ্লেট আছে, একটা কালার আছে। সো ওই মানুষটা কিন্তু অনেক মানে উনি অনেক কিছু বুঝেন না, এবং উনি ওই যে নিচে ওইখানে অন্য কোনো লোগো আছে এইটা বুঝতেছেন না। তো ওনারা যারা করছেন তারা হয়তো এটাকে ফান হিসেবে করছেন, কিন্তু গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করলে এটা হচ্ছে যে মানুষকে কনফিউজ করা। সো ইনফরমেশন হচ্ছে যে এখনকার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল এবং শক্তিশালী। আমাদের বস 2 দিন আগে বলছিলেন যে আগে দেখতাম মানুষজন ছুরি দা নিয়ে ডাকাতি করতো, এখন কিন্তু আপনাকে সাইবার স্পেসে ইনফরমেশন দিয়ে আপনি ডাকাতি করতে পারেন। হ্যাঁ, সো আপনার সেই রাইটস আছে। তো আপনি যখন ইনফরমেশন দিয়ে মানুষ কীভাবে কনফিউজ করছেন, ইটস এ ক্রাইম, ইউ কান্ট ডু দিস। এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনি এই মজাটা করছেন। আমি যে বা যারাই করছেন, আমি হয়তো জানি না, বা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন এই বিষয়গুলো দেখভাল করেন, এই কনফিউশনটা তৈরি করা একটা ক্রাইম। আমি আবারও বলি, এটা আমাদের প্রাতিষ্ঠানিক বক্তব্য না, এটা আমার ব্যক্তি মতামত। আপনি চমৎকার কবিতাও পড়তেন এক সময়, জানতাম। কবিতার একটা লাইন শুনবো। কবিতাটা একটু কঠিন, মানে বাস্তবতার কারণে, পেশাগত বাস্তবতার কারণে, মানে খুব সচেতনতার সাথে গত 15 বছর এই ব্যাপারটার সাথে যোগাযোগ নাই হচ্ছে, পেশাগত এত দায়িত্ব বেশি। তারপরে কবিতাটা আমি মোবাইল দেখে একটা চেষ্টা করতে পারি, ইনফ্যাক্ট, যে আমার মোবাইলে 2-1 কবিতা আমার নিজের জন্য পড়ি। এরকম নিজের জন্য পড়ানো 1-2টা লেখা আমি একটু পড়ে শোনাই। এটা আবৃত্তি না অবশ্যই, কারণ আবৃত্তির জন্য যেই ধৈর্য চর্চা আমি এটা করি না। স্বপ্নীল চক্রবর্তীর লেখা একটা আমি কয়েকদিন আগে আমার ফেসবুকে দিয়েছিলাম। দেখা হয় না, কথা হয় না, তবু সাথেই থাকো, কোথাও না কোথাও তুমি আমার, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব যন্ত্রণায়, মন খারাপ করা গানের লাইনে, মাঝরাত্রিরে বুকের ব্যথায় তুমি আছো,
কোথাও না কোথাও তুমি আমার। যখন লাইভে নিউজ পড়েন কাশি আসলে কি করেন? খুবই ট্রিকি এবং কঠিন প্রশ্ন। না, এখানে আমাদের এই শোতে নিশ্চয়ই একজন প্রডিউসার আছেন, এটা ওনার সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। এমন যে হয় না সেটা না, আমরা তো সবাই আসলে হিউম্যান বিং এবং এটা পার্ট অফ লাইফ, এটা ঘটতেই পারে, ঘটে। অধিকাংশ সময় চেষ্টা করি যতক্ষণ পারি নিজে একটু একটু আর কয়েকটা সেকেন্ড এরকম হিসেব করি। তারপরে হচ্ছে প্রডিউসারকে, আমাদের যিনি প্রডিউসার থাকেন উনি তো আসলে পুরো প্রোগ্রামটা ওনার ডিজাইনিং বা ওনার মতো করে চলেন, তো ওনাকে একটু ওনার সাথে যোগাযোগ স্থাপন করা যে ভাই কাশি দিব, বা ওনারা কিছু সিগন্যাল বুঝেন, ওনারা আমাদের সাথে যেহেতু কাজ করেন, তখন ওনাদের ওই সিগন্যালটা তখন আমাদের মাইক্রোফোনটা অফ করে দেয়। তারপরেও কিছু শোতে হয় কি লাইভ চলাকালীন সময় গেস্টের অডিওটা আমার অডিওতে এসে লাগলো, হয় না, কিন্তু অধিকাংশ সময় চেষ্টা করি যতখানি চেপে রাখার। তারপরে এরকম আমার মনে আছে যে আমাদের একজন ভাই, উনি তো এরকম না দিতে পেরে চেপে রাখতে রাখতে শেষে হেসে দিচ্ছেন। আমি নাম বললাম না, এরকম হয়েছে একদম লাইভ নিউজে। সো এটা একটা মজা। তো মজা হচ্ছে যে ব্যাপারটাকে ইজি করা, কারণ হচ্ছে আমাদের পার্ট হতেই পারে। নিউজ পড়তে গিয়ে বা সাংবাদিকতার জন্য মাঠ পর্যায়ে গিয়ে এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়েছেন যে তিক্ততার গল্প এখনো মাঝে মধ্যে মনে পড়ে বা ব্যাপারটা আপনাকে ভাবায়, বা কোনো মধুর গল্প হতে পারে? সাংবাদিকতায় মধুর গল্প খুব কম। সাংবাদিকতা করতে গেলে বিশেষ করে অনেকগুলো ঘটনা ছোট ছোট করে বলতে হয়, ছোট ছোট করে এক লাইনে বলছি যে 13-14 সালের সময়, 14 সালে আমি তো 1 তারিখ থেকে শুরু করেছি, ওই সময়টার পরপরই কিছু ঘটনার কথা আমরা সবাই জানি যে ম্যাসিভ কিছু বাংলাদেশে চলছিল, যে আগুন জ্বালাও পোড়াও কিছু চলছিল। তো ওই সময় কভার করাটা একটা ধরনের দুঃসাহসিক চ্যালেঞ্জ তো অফকোর্স ছিল আমার জন্য নতুন। প্রতিদিন হসপিটালে অথবা এই মৃত্যু এগুলো দেখতে দেখতে প্রথম দিকে ভয় পেয়ে যেতাম, সত্যি ভয় পেতাম যে আচ্ছা মৃত্যু হচ্ছে, এরকম চোখের সামনে মানুষ মরে গেল, দুর্ঘটনা কভার করতেছি, আমাদের তো আসলে আমরা দিন শেষে মানুষ। কিন্তু এইটা চাকরির জীবনের প্রথমে এসে যেই আসবে তার জন্যই কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এত ঘটনা দেখতেছি, নিজেরকে সংযত করে রাখা, ঠিক রাখাটা একটা চ্যালেঞ্জ। ওইটা আস্তে আস্তে কেমন করে যেন কঠিন হয়ে গেছি, খারাপ লাগে এত মৃত্যু দেখে দেখে। আপনি যখন পুরান ঢাকার আগুনের নিউজ কভার করতেছি, চোখের সামনে থেকে লাশগুলো যাচ্ছে, আপনি বেলি রোডের নিউজের চোখের সামনে থেকে লাশগুলো নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি যেভাবে। ধরেন এইগুলা খুব পীড়া দেয়, কষ্ট হয়, মানুষের এরকম মৃত্যু। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে 18 তারিখের কথাটা যখন আমি উত্তরায় ছিলাম, ওই সময়টা খুব চ্যালেঞ্জিং। আমি খুবই একটা কেমন একটা ব্যাপারের মধ্যে দিয়েছিলাম। সবশেষ মাইলস্টোন ট্র্যাজেডির কথা বলবো, যে আমি মনে হয় কত রাত ঘুমাইতে পারি নাই। আমি রাতে ঘুমের মধ্যে জেগে উঠছি, কারণ আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান ওইখানে যে কভার করতে গেছিলাম, এবং আমি দেখতেছিলাম আহারে বাচ্চাগুলা পুড়ে কেমন করে বের হইতেছে। আমি তখন আমারও অফিসিয়াল ক্যামেরা আসে নাই, কিন্তু ফোনে আমি ভিডিও করে পাঠাচ্ছিলাম, যে ভিডিওটা করতেছি আমার হাত পা কাঁপতেছে দেখে দেখে। ওইটার পরে আমি কত রাত ঘুমাইতে পারিনি। মধুর অভিজ্ঞতা কম, হ্যাঁ মধুর অভিজ্ঞতা আছে কম কম্পারেটিভলি, কিন্তু চ্যালেঞ্জিং বা এই যে মন খারাপ হওয়ার মতো অভিজ্ঞতা এটা বেশি। যেহেতু মোবাইলের একটা কথা আসলো এখানে, সাম্প্রতিক সময় আপনার একটা ভিডিও বেশ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে, ভাইরাল হয়েছে। আপনি নিউ ইয়র্কে গিয়েছিলেন, সেখানে মোবাইল দিয়ে আপনাদের মতো সিনিয়র সাংবাদিক যারা কাজ করেন তারা কাভার করছেন, কিন্তু বাংলাদেশে আসলে মোবাইল সাংবাদিকদেরকে একটু হেয় করে দেখে টিভিতে যারা কাজ করেন বা মেইন স্ট্রিমে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা তানভীর, প্রথম কথাটা হচ্ছে যে সাংবাদিকতায় মেইন স্ট্রিম বলে আমার একটা, যে আমরা যে সবাই যেটাকে বলি মেইন স্ট্রিম জার্নালিজম মেইন স্ট্রিম কেমন করে হয় আমি হয়তো একটু কম বুঝি, এটা হয়তো বুঝি না। এটা ওই জন্য অনেকে যারা আলাদাভাবে ডিফাইন করেন, ইটস এ মেইন স্ট্রিম প্ল্যাটফর্ম। সাংবাদিকতায় সবাই আসলে খুব কম করে হলেও সবাই অংশীদার, যারা যে প্ল্যাটফর্মে কাজ করেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে জার্নালিজমের আলাদা একটা প্রফেশনাল ডেফিনেশন আছে, বাট প্ল্যাটফর্ম হিসেবে মেইন স্ট্রিম কেউ নাই। যে ফোন দিয়ে কাজ করে সেও কিন্তু মেইন স্ট্রিম, হি অর শি ইজ মাই কলিগ। হ্যাঁ,
তো আমার কাছে কখন ব্যাপারটা অভ্যস্ততার সাথে হলো, আমি প্রায় ফোন থেকে কাজ করতে অভ্যস্ত। আর তখন তো আমরা যখন থেকে কাজ করি, ফোনের যে এই ভার্সনটা, আপডেট ভার্সনটা, সেটা কিন্তু তখনও স্টাবলিশ না, যেটা থেকে প্রফেশনাল ওয়েতে কাজ করা যায়। এখন কিন্তু সেটা করা যায়। সেটা কয়েকটা কোম্পানির আমি নাম না বললাম, ব্র্যান্ডিং হয়ে যাবে বললে। তো সেই কোম্পানিগুলো আলাদাভাবে তারা মোবাইলটাকে এইভাবে আপডেট করেছে। আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, বিইং এ টিভি প্রফেশনাল, যে আমি কিন্তু এই কাজটা মানে একদম প্রফেশনাল ওয়েতে করি আরও 3.5 বছর আগে থেকে। এখন কোথায় করি সেটা হচ্ছে, চ্যালেঞ্জটা হচ্ছে দেশের বাইরে গেলে করি। দেশের বাইরে গেলে কি পরের প্রশ্ন হচ্ছে যে আমি একাই করি, যে বাংলাদেশের কোনো একটা টেলিভিশনের সাংবাদিক এসে সেখানে গিয়ে করছে না। আমি যখন জাতিসংঘের ইভেন্টগুলো কভার করতে যাই, আমি যখন COP27-এ প্রথমবার গিয়েছিলাম ইজিপ্টে, শার্ম এল শেখে, আমার মতো অসংখ্য টেলিভিশনের সাংবাদিক তারা ফোন নিয়ে ওখানে বসে কাজ করছেন। বিকজ ফোন তো একটা মাধ্যম, একটা টুল, আমার ক্যামেরার মতো। সো আমার মূল কাজটা হচ্ছে কি, বিইং এ প্রফেশনাল, বিইং এ জার্নালিস্ট, আমার পারপাসটা ইনফরমেশনটা সার্ভ করা। সো ওই টুলসটার মাধ্যমে যদি আমি পারপাসটা সার্ভ করতে পারি, কেন আমি করব না? এখন সেখানে মোবাইল জার্নালিজম, টেলিভিশন জার্নালিজম, মানে ওয়ে অনুযায়ী একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু পারপাস কি? উনিও কিন্তু সাংবাদিকতাই করছে, যিনি মোবাইল থেকে করছেন। আমি টেলিভিশনে, আমার সাথে একজন ক্যামেরা পার্সন আছে, আমিও সাংবাদিকতাটা করছি। সেইখানে যদি পেশাগত পরিচয় থাকে, আমি কখনোই এটাকে ছোট করে চাই না। মোবাইল সাংবাদিকতার নামে আপনি যখন ভিউ বাড়ানোর একটা অপচেষ্টা চালাবেন বা চেষ্টা চালাচ্ছেন, এটা আসলে সাংবাদিকতার সাথে যায় না। এটাকে আমি তীব্রভাবে বিরোধিতা করি। এখন সবার ক্ষেত্রে, এই মোবাইল জার্নালিস্টদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটা করে, সবাই না কিন্তু, আবারও বলছি, অধিকাংশ ভিউ বাড়ানোর ক্ষেত্রে একটা উস্কানিমূলক একটা ক্যাপশন ব্যবহার করছে। আমি সেই ক্যাপশনটার বিরোধিতা করি। এটা যদি টেলিভিশনের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কোনো সাংবাদিক যদি সেখানে দেয়, আমি সেটারও তীব্র বিরোধিতা করি। আমি শুরুতে একটা কথা বলেছিলাম না, ইনফরমেশন এত বেশি গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল জায়গা, এটা সার্ভ করা আমার দায়িত্ব, আমার পেশা। আমি যখন এটাকে এটাকে মিসলিড করব, মিসইনফরমেশন দিব, দ্যাটস এ ক্রাইম। রেজা ভাই, আমরা একদম শেষের দিকে, একটু র্যাপিড ফায়ারলি আমি 4-5টা প্রশ্ন করব আপনার পছন্দ অপছন্দের জায়গা নিয়ে। আপনি একটু এক কথায় উত্তরটা দিবেন। কঠিন বিষয়টা না, খুব কঠিন না, হবে না। আপনার জন্ম কোথায়? বরিশালে। ম্যান অফ মনুজল্যান্ড। প্রিয় গানের শিল্পী কে? এটা কঠিন, এটা সবাই পছন্দের, সবার গানই ভালো লাগে। স্পেসিফিক যদি, কার গান শুনলে পরে হৃদয় জুড়িয়ে যায়? কার গান না, কোন ধরনের গান ভালো লাগে সেটা একটু বলি, যে ইদানিং নজরুল সঙ্গীত শুনতে খুব ভালো লাগে। বাংলাদেশের কোন নায়ককে দেখে মনে হয়েছিল যে আমি এর মতো নায়ক হতে চাই? নায়ক আমি কখনোই হতে চাই না, বাট সালমান শাহকে ভালো লাগতো, এখনো লাগে। সালমান শাহকে এখনো ভালো লাগে স্টিল। কোন নায়িকাকে ভালো লাগে? নায়িকাকে ভালো লাগার ব্যাপারটা একটা কঠিন, তবে আমাদের অনেক গুণী অনেকেই আছেন যাদেরকে পছন্দ করার মতো, যাদের কাজ ভালো লাগে। এবং আমি যদি বলি, অভিনয়টা মন দিয়ে করেন এবং তার স্ট্রাগলটা আমাকে অভিভূত করেছে। আগে হয়তো অনেক সিনিয়ররা করেছেন, বাট জয়া আহসানকে, ওনার কাজের প্রতি যে নিষ্ঠা, আপনাকে বাধ্য করবে আপনি তার ভক্ত হবেন। কোন ধরনের কন্টেন্ট দেখলে বিব্রত লাগে? গুজব, অপতথ্য দেখলে খুব বিব্রত লাগে। কারণ হচ্ছে, আমি এখন বিব্রত লাগে এই কারণে আমি ফ্যাক্টটা জানি, মানুষ এটা দ্বারা প্রতারিত হচ্ছে, এটা আমাকে খুব বিব্রত করে, বা অপ্রস্তুত, অস্বস্তি যেটাই বলেন, সেটা আমাকে করে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল যে সকল ডায়লগ বা মিমস, সেগুলো কখনো নিজে রিপিট করেন কিনা ফ্রেন্ড সার্কেলে? আমরা করি, আমার নিজেদের সার্কেলে করি। ইভেন আমাকে নিয়েও বেশ কিছু ট্রল হয়েছে, সেগুলোও করি, সেগুলো দেখি মাঝে মধ্যে। তারপরে হচ্ছে কি যেন ভিডিও বানায়, আমাকে দেখায় কিন্তু অন্য টোন, অন্য শব্দ ব্যবহার করে কি যেন হয়, এগুলো দেখি মাঝে মধ্যে, অনেকে পাঠায়। কোন মিমটা সবচেয়ে ভালো লেগেছিল সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো মিমদের মধ্যে, বা কন্টেন্ট ক্রিয়েটরদের ডায়ালগস যদি বলি, বা ফিল্মের? এই যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নায়িকাদের আম খাওয়া নিয়ে বা কে কী করলো এগুলো নিয়ে যখন পোস্ট ভাইরাল হয়, সেগুলো নিয়ে খুব মজা পাই। তারপরে হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে যখন সাকিব আল হাসানকে নিয়ে যখন মিম টিম হয়, তখন সেগুলো নিয়ে খুব মজা পাই। এগুলো বিভিন্নভাবে আসে। বিশেষ করে আমি একজনের মিমের কথা বলতে চাই, ওনার সাথে আমাদের কথাও হয় এটা নিয়ে। সেটা হচ্ছে ফারুক হোসেন ভাই, আপনি চিনবেন, অভিনেতা।
মানে ওনাকে নিয়ে সবচাইতে মনে হয় ট্রল বা মিমটা বা ভিজুয়াল, মানে ওনার প্রতিটা এক্সপ্রেশনই এক একটা মিম। ওনাকে আমি প্রশ্নটা করছিলাম আপনি এটাকে কেমন ভাবে দেখেন, আমি দেখি না উনি মানে উনি এত হয়েছে উনি লাইফটাকে উনি দারুণভাবে উদযাপন করেন এবং ওনারটা সবচেয়ে আমাকে আকর্ষিত করে। আমি অনেক কিছু ওনার শেয়ারও দিয়েছি সম্ভবত। সমুদ্র নাকি পাহাড় পছন্দ? কঠিন প্রশ্ন আমার জন্য, যখন যেটা ভালো লাগে, বাট কম্পারেটিভলি আমার কাছে পাহাড় ভালো লাগে। জীবনের অন্তিম মুহূর্তে যদি সুযোগ দেওয়া হয় যে এই বইটা সাথে নিয়ে যেতে চাই আমি, কোন বইটা নিয়ে যাবেন? বই আসলে কঠিন ব্যাপার, যে মানে আমি অনেক বই পড়ি নেই, অনেক কিছু জানি না, এত কম বই পড়ি। আমি বললাম না যে বই কিনে রাখি, অভিশাপ দেয়। আমি একটা গল্প সাথে নিতে চাই। একটা গল্পের নাম হচ্ছে দি গুড ম্যান ব্রাউন, একজন ব্যক্তির, ওনার নাম হচ্ছে ব্রাউন, ওনাকে সবাই পছন্দ করে গুড ম্যান ডাকতো। ওনার গল্পটা নিতে চাই। ওখান থেকে একটা লাইন বলি, যে ওনার লাইনের গল্পটা ছিল দেয়ার ইজ নো গুড ওয়ান অন আর্থ, এরকম একটা লাইন ছিল, আমার ভুল হতে পারে লাইনটা, এরকম একটা লাইন ছিল যে পৃথিবীতে আসলে কেউই ভালো না আবার কেউই খারাপ না, বাট এটা একটা মেসেজ দেয়, দারুণ একটা মেসেজ। ওই মেসেজটা নিতে চাই। তবুও দিন শেষে বলতে চাই লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড উই হ্যাভ টু লিড ইট। আমিও শিখলাম। দর্শক, চ্যানেলের সাথে দীর্ঘ আড্ডায় ছিলেন সাংবাদিক এবং উপস্থাপক আহমেদ রেজা। আমরা তার কথা শুনলাম। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথেই থাকবেন।